হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আমরা পরের টপিক নিয়ে। আগের টপিকে আমরা বলেছিলাম যে কয়েল এখানে শেষ হয়ে যাচ্ছে, পরের টপিক শুরু হবে ট্রান্সফরমার। কিন্তু দেখলাম যে কয়েলের আরও কয়েকটা জিনিস না করালেই নয়। জিনিসগুলো যেগুলো করাবো আজকে সেগুলো হয়তো প্র্যাকটিক্যালে সেরকম কাজে লাগবে না। মানে প্র্যাকটিক্যাল বলতে বোঝাতে চাইছি যে প্র্যাকটিক্যাল রিপেয়ারিং যেটা আমরা করি, সার্ভিসিং যখন করব কোনো কিছু ইলেকট্রনিক সার্কিট বোর্ড, তখন হয়তো কোনো কিছু কাজে লাগবে না। কিন্তু এগুলো এই কয়েকটা পয়েন্ট জেনে না রাখলে একটু হয়তো পরবর্তী ক্ষেত্রে কোথাও না কোথাও অসুবিধে হতে পারে। সেই জন্য আমরা ছোট ছোট কয়েকটা টপিক, আজকের টপিকটা টোটাল টপিকটা ছোট হবে, তার মধ্যে ছোট ছোট কয়েকটা জিনিস আমরা দেখে নেব। যেমন প্রথমেই যদি আমরা দেখি কয়েল ইম্পিডেন্স। কয়েল ইম্পিডেন্সটা কীভাবে মাপা হয়। এটা যখন একটা কয়েল, আগের দিন দেখছিলাম কয়েল, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে কী হবে, একটা অপোজিট ইএমএফ তৈরি হবে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ব্যাক ইএমএফ তৈরি হবে, যেখানে কিনা যে কয়েলটা যে কারেন্টটাকে বাধা দেবে। এবং এই বাধা দেওয়াটা কিসের ওপর সম্পর্কযুক্ত, কিসের সঙ্গে সম্পর্কযুক্ত না, যত ফ্রিকোয়েন্সি বাড়বে তত বাধা দেওয়ার পরিমাণও বাড়বে। তাহলে যত বাধা দেওয়ার পরিমাণ বাড়বে তার সঙ্গে এর সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার পরিমাণটাও কমে যাবে। তাহলে এখানে কি বলছে যে কম্বাইন্ড অপোজিশন, এখন একটা কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন তার একটা রেজিস্ট্যান্সও হয়। থিওরিটিক্যালি পিওর কপার কয়েলে কোনো রেজিস্ট্যান্স হবে না, অলমোস্ট ইকুয়াল টু জিরোর কাছাকাছি থাকবে। কিন্তু তা সত্ত্বেও একটা কয়েলের রেজিস্ট্যান্স কয়েলের একটা পাওয়া যাবে নর্মাল ক্ষেত্রে। তো এখন ইম্পিডেন্স যেটা হয় সেটা হচ্ছে যে কয়েলের যে ইন্ডাকটেন্স এবং রেজিস্ট্যান্স, এই দুটোর মিলিত ফলকে বলা হয় ইম্পিডেন্স। কয়েলের ইম্পিডেন্স কীরকম কি, ধরা যাক এই কয়েলের মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং তার রেজিস্ট্যান্স হচ্ছে আর, রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 3 ohms, আর যেটা ইন্ডাকটেন্স ভ্যালু হচ্ছে 4 ohms। কয়েলের ইন্ডাকটেন্স ভ্যালু হচ্ছে 4 ohms। তাহলে ইম্পিডেন্স কত হবে, এখন ইন্ডাকটেন্সও একটা বাধা আর রেজিস্ট্যান্সও একটা বাধা, তার মানে দুটো বাধা এখানে কয়েলের কাজ করছে যখন তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে দুটো বাধার মিলিত ফলকে আমরা বলবো ইম্পিডেন্স। এই দুটো মিলিত ফলকে ইম্পিডেন্স বলা হবে। মিলিত ফল মানে এই নয় যে দুটো যোগ করে দেবো আমরা, যেরকম R1 + R2 এরকমভাবে করি, যোগ করে দেবো। এটা অ্যাকচুয়ালি ভেক্টরিয়ালি পদ্ধতিতে এই অঙ্কটা এখানে করা হয়। যাই হোক, অত ডিটেলসে আমরা যাচ্ছি না, শুধু জাস্ট ফর্মুলাটা জেনে রাখো আর কীভাবে করা হয় জেনে রাখো। যে এখানে যদি রেজিস্ট্যান্স 3 ohms হয় আর কয়েলের ইম্পিডেন্স 4 ohms হয়, তাহলে ইন্ডাকটেন্স যদি 4 ohms হয়, কয়েলের ইম্পিডেন্স কত হবে, তার ফর্মুলা হচ্ছে, এটা কয়েলের ইম্পিডেন্স যদি জেড হয়, √√R² + XL²টা R² করে রুট করলে যেটা হয় ভ্যালুটা বেরোবে 5 ohms। তাহলে এখানে কয়েলের ইম্পিডেন্স হচ্ছে 5 ohms। সেরকমভাবে কয়েলের রিয়াক্টেন্সটা কীরকমভাবে বার করবো আমরা, যে এনি চেঞ্জ আর অল্টারনেটিং কারেন্ট পাসিং থ্রু এ ইন্ডাক্টর। তার মানে এই একটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা অল্টারনেটিং কারেন্ট বা একটা চেঞ্জিং কারেন্ট, যে কারেন্টটা চেঞ্জ হচ্ছে সেটা যদি পাস হয়, তাহলে কি হবে না, ইন্ডাক্টর অফার্স অপোজিশন টু ইট। একটা এই কয়েলের এদিক থেকে যখন এদিকে প্রবাহিত হয়, তাহলে একটা আবার একটা অপোজিশন ফোর্স কাজ করবে। সেই অপোজিশন ফোর্সটাকেই বলা হয় ইন্ডাকটিভ রিয়াক্টেন্স। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস জানলাম, কয়েলের রিয়াক্টেন্স জানলাম আর কয়েলের ইম্পিডেন্স জানলাম। কয়েলের ইম্পিডেন্স কী করে বার করে সেটা জানলাম। এরপরে যেটা আমরা করব, এনার্জি স্টোরড ইন এ ম্যাগনেটিক ফিল্ড। মানে এখানে একটা কয়েল আছে, এই কয়েলের মধ্যে দিয়ে একটা অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে প্রবাহিত হলে কি হবে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা এনার্জি, কোন এনার্জি না, এখানে যে ভোল্টেজটা সাপ্লাই দেওয়া হয়েছে তার জন্য যে এনার্জিটা এই কয়েলের মধ্যে স্টোর হবে, সেইটা স্টোরটা
কত হবে কি হবে তার পদ্ধতিটা হচ্ছে এই ফর্মুলায় কাজ করবে। E ইকুয়াল টু 1/2 ইন্টু এল ইন্টু আই স্কোয়ার জুলস, যেখানে এল হচ্ছে ইন্ডাকটেন্স ইন হেনরি আর আই হচ্ছে কারেন্ট ইন অ্যাম্পিয়ার। এখানে শুধু ফর্মুলাটাই বলে রাখলাম, আর ডিটেলসে গেলাম না, আর কোনো দরকারও হয় না, পড়বে না, তবুও এটা জানার জন্য যে এখানে কয়েলের মধ্যে যে এনার্জিটা স্টোর হয় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার জন্য, সেই এনার্জিটা মাপা হয় কি পদ্ধতিতে, এইটুকুনি এটা এখানকার দেখানোর। তাহলে ইন্ডাকটেন্স ইন হেনরি আর কারেন্ট ইন অ্যাম্পিয়ারে স্কোয়ারে করে আর তাকে হাফ দিয়ে গুণ করলে যেটা হয় তত জুল এখানে এনার্জি স্টোর হবে। আচ্ছা, এখানে যেটা করব, একটা ইন্ডাক্টর একটা সিরিজে লাগানো আছে আর প্যারালাল লাগানো আছে, তার মধ্যে তার টোটাল আমরা যেমন রেজিস্ট্যান্স সিরিজ লাগাচ্ছিলাম প্যারালাল লাগাচ্ছিলাম তখন তার ভ্যালুটা কি দাঁড়াচ্ছিল সেইটা হচ্ছে সেম এখানে করব। যদি একটা কয়েল সিরিজে দুটো কয়েল সিরিজে লাগাই, দুই বা একের বেশি কয়েল সিরিজে লাগাই অথবা প্যারালালে লাগাই, তখন তার টোটাল ভ্যালুটা কি দাঁড়ায়। প্রথম ছবিটায় দেখো, এখানে একটা L1 একটা কয়েল, L2 একটা কয়েল, এই দুটো কয়েল আমরা সিরিজে লাগিয়েছি। সিরিজে লাগিয়ে এখন যদি আমরা এখানে রেজিস্ট্যান্স মিটার দিয়ে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে চেক করি, তা এর ভ্যালু হবে এই দুটো, এবং যতগুলো থাকবে ততগুলো যোগ হতে হতে যাবে। ঠিক প্যারালাল যদি হয়, তাহলে প্যারালাল হলে যেমন রেজিস্ট্যান্সে আমরা ফর্মুলা করেছিলাম 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, এখানেও ঠিক তেমনি, শুধু কয়েলের ক্ষেত্রে 1/L ইকুয়াল টু 1/L1 প্লাস 1/L2 এরকমভাবে হতে হতে যাবে। এবার এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এখানে আমরা ধরে নিচ্ছি যেখানে কোনো মিউচুয়াল ইন্ডাকটেন্স তৈরি হচ্ছে না, সেইটা যদি ধরি আমরা, তখন তার এই ফর্মুলাটা হবে এইটা। আর যদি মিউচুয়াল ইন্ডাকটেন্স হয়, আগেরটা যেটা করলাম এক্ষুনি দেখালাম সেটা হচ্ছে উইদাউট মিউচুয়াল ইন্ডাকটেন্স। এবার যদি এখানে উইথ মিউচুয়াল ইন্ডাকটেন্স আমরা করি, মিউচুয়াল ইন্ডাকটেন্স এখানে দেখতেই পাচ্ছ আঁকা আছে, একটা কারেন্ট এখান থেকে কয়েলে প্রবাহিত হচ্ছে, সিরিজে লাগানো আছে দুটো কয়েল, এখানে একটা ইন্ডাকটেন্স তৈরি হয়েছে, এখানে একটা ইন্ডাকটেন্স তৈরি হয়েছে। তাহলে এই ইন্ডাকটেন্স তৈরি হলো কি হিসেবে হলো না, যেদিকে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই দিকেই হলো। তার মানে L1 এর মিউচুয়াল ইন্ডাকটেন্স আর L2 এর মিউচুয়াল ইন্ডাকটেন্স দুটো একই দিকে হলো, তখন তাহলে কয়েলের টোটাল ভ্যালুটা যেটা দাঁড়াবে L1 প্লাস L2 প্লাস 2M, দুটো মিউচুয়াল ইন্ডাকটেন্স 2M। এবার যদি এই কয়েল দুটো এমনভাবে লাগানো থাকে যে এটা প্যারালালির মতো হয়ে যায়, মানে একে অপরের বিপরীতমুখী ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়। যেমন ধরো নিচের ছবিটা, এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এই L1 কয়েলটার এই দিকে, কিন্তু LT কয়েলটার এই অপোজিটে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ফর্মুলাটা দাঁড়াবে L1 প্লাস L2 মাইনাস 2M। এখানে প্লাস 2M হয়েছিল উপরেরটায়, এখানে মাইনাস 2M, মানে মিউচুয়াল ইন্ডাকটেন্স এখানটা মাইনাস হবে, আগেরটায় প্লাস হয়েছিল। তো এটা একটা ফর্মুলা উইথ মিউচুয়াল ইন্ডাকটেন্স, আর আগেরটা ছিল উইদাউট মিউচুয়াল ইন্ডাকটেন্স। আচ্ছা, এবার যেটা করব, ভেরিয়েবল ইন্ডাক্টার্স রেজিস্ট্যান্স যেমন আমরা করেছিলাম ফিক্সড রেজিস্ট্যান্স প্লাস ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এখানেও ঠিক তেমনি কয়েলও ঠিক ওরকমভাবেই করা যায়। কয়েলও এরকম দেখছো নিচের ছবি থেকে, এখানে 3 রকম কয়েল এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথম ছবিটা আছে, এটাকে বলে ট্যাপড কয়েল। ট্যাপড কয়েল মানে এখানে যে ধরো এখান থেকে একটা সোর্স দেওয়া হয়েছে, পজিটিভ সোর্স দেওয়া হয়েছে, আর এখানে একটা ট্যাপ করা আছে। এই ট্যাপটা এখানেও হতে পারে, অথবা এখানেও হতে পারে, অথবা এখানেও হতে পারে। যেমন ধরো ট্রান্সফরমারে দেখবে পরবর্তী ক্ষেত্রে করার সময় ট্রান্সফরমারে এরকম ট্যাপ করা থাকে। তাহলে এই ভোল্টেজটা যদি ট্যাপে আমি এই ট্যাপে লাগাই, তাহলে এখান থেকে আউটপুট হয় এটা হবে, যদি এটা হয় এখানে, যদি এটা হয় এখানে। তার মানে এই ভোল্টেজটা এখান দিয়ে গেল, এখানে তো পৌঁছলো, প্লাস এখান দিয়ে গিয়ে আবার এখানে এলো, মানে এখানে আমরা কতগুলো টার্ন এখানে ইউজ করব সেইটা আমরা এখানে ডিসাইড করতে পারছি ট্যাপ কয়েল ইউজ করে। আর দ্বিতীয় ছবিটা কিন্তু এখানে স্লাইডিং করে আমরা কয়েলের কতগুলো টার্ন, আচ্ছা এখানে টার্ন বলতে কিন্তু আমি পাক সংখ্যা বোঝাচ্ছি, কয়েলের পাক সংখ্যার কয়েল আমরা নেব সেইটা ডিপেন্ড করছি। মানে এটা যদি আমরা এইখানে নিয়ে আসি, তাহলে কয়েলের টার্ন সংখ্যা বেড়ে গেল,
আবার যদি এখানে নিয়ে আসি কয়েলের টার্ন সংখ্যা আরও বেড়ে গেল। তাহলে ভোল্টেজটা আমি যদি এখান থেকে দিই তাহলে এইখানে যখন থাকবে, এখান থেকে যখন ভোল্টেজটা আউটপুট হবে তখন অল্প রিঅ্যাকট্যান্সের জন্য বেশি ভোল্টেজ ট্রান্সফার হবে এখান থেকে। যদি এখানে হয় তাহলে এখানে রিঅ্যাকট্যান্স বেড়ে যাবে, কয়েলের টার্ন সংখ্যা বেড়ে যাচ্ছে মানে রিঅ্যাকট্যান্স বেড়ে যাবে, তার মানে আরও কম ভোল্টেজ এখান থেকে আউটপুট হবে। এরকমভাবে কয়েলের টার্ন সংখ্যা কম বেশি করে মানে স্লাইডিং করা হচ্ছে এখানে, এটাকে বলে স্লাইডিং করে আমরা কয়েলের পজিশানটা চেঞ্জ করে আমরা সেই অনুযায়ী ভোল্টেজ কম বেশি নিচ্ছি। আর 3 নম্বরটা আচ্ছা, এখানে 2 নম্বরের ক্ষেত্রে কি হয়, এখানে লার্জ কয়েলটা খুব বড় হয় সাধারণত, যেখানে কয়েল খুব বড় ইউজ হয় সেইখানে এই ধরনের পদ্ধতি ইউজ করা হয় 2 নম্বর ছবিটাতে। আর 3 নম্বরে দেখো এটা ফেরাইট কোরের একটা কয়েল আছে। এখানে যে ডট এই চিহ্নটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যদি ডট থাকে এটা হচ্ছে ফেরাইট কোর বোঝায়। ফেরাইট কোরের কয়েল আছে। এই ধরনের কয়েল কোথায় ব্যবহার হয় না, যে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টের ক্ষেত্রে রেডিও বা কোনো হাই ফ্রিকোয়েন্সি সার্কিটে যে আমরা অ্যাডজাস্ট করে ওখানে ফ্রিকোয়েন্সিটা কত নিতে পারছি, কত নেবো সেইটা ওখানে ফিক্সড করে দিই। তার মানে একবার ফিক্সড মানে ওখানে যেখানটা স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে ওখানটা যে কয়েলটা আমরা অ্যাডজাস্ট করে দিলাম, তার মানে ওখানটা ওই কয়েলের মধ্যে দিয়ে তখন তার ইম্পিডেন্স বলো বা তার রিঅ্যাকট্যান্স বলো সব কিছু ওইখানে ফিক্সড হয়ে গেল, এবং সেই সময় তার মধ্যে দিয়ে যে ফ্রিকোয়েন্সি প্রবাহিত হবে সেটা ওই সময় সব সময় ওইখান দিয়ে ওই ফ্রিকোয়েন্সি প্রবাহিত হবে, ওই কয়েলের মধ্যে দিয়ে ওই ফ্রিকোয়েন্সি প্রবাহিত হবে। এটা সাধারণত অ্যান্টেনার কয়েল বা ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টের ক্ষেত্রে যে কয়েল ব্যবহার করা হয় এই ধরনের কয়েল ব্যবহার করা হয়। তো এই ছোট জিনিসটা আজকে করিয়ে দিলাম, আগের দিন এগুলো বাদ চলে গেছিলো, বা বলা ভালো যে এগুলো আমরা আরও অ্যাড করিয়ে দিলাম যাতে আরও জিনিসগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়। পরবর্তী ক্ষেত্রে যদি কোথাও কোনো সময় যে কোনো টপিকে আসে বা কোনো জায়গায় এটা তোমাদের নিজস্ব পড়ার ক্ষেত্রে কাজে লাগে, তখন এটা এখন পড়া থাকলে তোমরা এটা তখন আইডিয়া ক্লিয়ার হয়ে থাকবে। তাহলে আমরা আরেকবার রিভাইজ করে দিই কী কী পড়লাম না। এখানে কয়েল ইম্পিডেন্স কীভাবে বার করে, তারপরে পড়ছি যে কয়েল রিঅ্যাকট্যান্স কাকে বলে, কয়েল রিঅ্যাকট্যান্স কি, তারপরে এনার্জি যে স্টোর হয় ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সেইটা কিভাবে বার করে, তার ফর্মুলাটা কি আছে। আচ্ছা, একটা কয়েল, দুটো কয়েল, তিনটে কয়েল, যতগুলোই কয়েল হোক না কেন, যদি সিরিজে কানেকশান থাকে তার ফর্মুলা কি হবে, টোটাল কয়েলের ভ্যালু কত বেরোবে, আর যদি প্যারালালে কানেকশান হয় তখন কত ভ্যালু বেরোবে। তো এইটাই করেছিলাম আমরা, যদি মিউচুয়াল ইন্ডাকটেন্স নেই সেটা ধরে নিয়ে, আর যদি মিউচুয়াল ইন্ডাকটেন্স থাকে তখন দুটো কন্ডিশন আমরা এখানে দেখেছিলাম, যে দুটো কন্ডিশনের ক্ষেত্রে কোন ফর্মুলা বা কীভাবে কি আমরা পেতে পারি এটা দেখলাম। আর এখানে ভেরিয়েবল ইন্ডাক্টার্সের 3 রকমের উদাহরণ এবং 3 রকম কীভাবে ফাংশন করে তার ছবি সহ বর্ণনা এখানে দিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্ত, এর পরের দিন অবশ্যই ট্রান্সফরমার আমরা শুরু করব। তো আমাদের সঙ্গে থাকো, এগুলো দেখতে থাকো, ভালো করে বোঝো। আবার বলছি, যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানাবে, আমরা রিপ্লাই দেবো। আজকে এই পর্যন্ত বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। থ্যাংক ইউ।